নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সায়ন পাল আর আপনারা দেখছেন বঙ্কু ডাক্তারের পাঠশালা। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা মাতৃভাষা বাংলায় স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আজকে বঙ্কু ডাক্তারের পাঠশালায় আমাদের আলোচনার বিষয় এই মুহূর্তের অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় JN.1 ওমিক্রন ভাইরাস। আমরা আমাদের আজকের আলোচনাটা কিছুটা প্রশ্নোত্তরের মতো করে করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের কাছে প্রথম প্রশ্ন, ওমিক্রন JN.1টি আসলে কি? এটা কি নতুন কোনো ভাইরাস? না, এটা নতুন কোনো ভাইরাস নয়। ইনফ্যাক্ট কোভিড-19টাও কোনো নতুন ভাইরাস ছিল না। এর আগে করোনা ভাইরাস বলে একটি বিশেষ ভাইরাস, সেটি বিশেষভাবে মিউটেটেড হয়ে কোভিড-19 একটি ভাইরাস হিসাবে 2019 সালে আত্মপ্রকাশ করে এবং প্রথম সেটি রিপোর্টেড হয়, আপনারা জানেন, চীনের ইউহান প্রদেশ থেকে। সেই কোভিড-19 ভাইরাস আবার পরবর্তীকালে আরও অনেক মিউটেটেড হয়ে 2021 সালে প্রথম ওমিক্রন ভাইরাস পাওয়া যায় এবং সেই ওমিক্রন ভাইরাসের থেকে আরও বেশ কিছু মিউটেশন হয়ে বর্তমানে তৈরি হয়েছে JN.1 ভাইরাস। তো JN.1 যে ভাইরাসটি আছে, এটি কিন্তু তার মানে কোনো নতুন ভাইরাস নয়, এটা পূর্ববর্তী কোভিড-19 ভাইরাসের একটি সাবলিনিয়েজ মাত্র। এই ভাইরাসটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? এই ভাইরাসটি প্রথম পাওয়া গিয়েছিল ইউরোপের লুক্সেমবার্গ শহরে। তারপর থেকে একে একে ইংল্যান্ড, আইসল্যান্ড, ফ্রান্স, আমেরিকা থেকে এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তাহলে এখন এই JN.1 ভাইরাসটা নিয়ে আমরা তো চিন্তা করছি কেন? এটাতে চিন্তা করার আদৌ কিছু আছে কি? আছে। গত 4 সপ্তাহে এই ভাইরাসের আক্রান্ত হওয়ার আপেক্ষিক অনুপাত মাত্র 3.3% থেকে সোজা বেড়ে 27.1 সপ্তাহে হয়ে গেছে। অর্থাৎ সদ্য আক্রান্ত যে 4 জন কোভিড রোগীর মধ্যে অন্তত একজন এই নয়া ভ্যারিয়েন্টের শিকার। সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রেডিক্ট করেছে যে কোভিড-19 ভাইরাসের এই স্ট্রেনটি খুব শিগগিরই গোটা পৃথিবীর সবথেকে প্রিভ্যালেন্ট কোভিড স্ট্রেন হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। তাহলে অনেকেরই প্রশ্ন এটাই যে এটা কি খুবই সংক্রামক? হ্যাঁ, খুবই সংক্রামক। কোভিড-19 ভাইরাসের এ যাবৎকালে প্রাপ্ত যে স্ট্রেনগুলোর মধ্যে ভাইরাল রেপ্লিকেশন ও সংক্রমণ ছড়ানোর ক্ষমতার নিরিখে এই ভাইরাস কিন্তু একদম ওপরের দিকে থাকবে। আপনাদের অনেকেই তাহলে জিজ্ঞাসা মনের মধ্যে আসতে পারে যে এটা এত সংক্রামক কেন? দেখুন বন্ধুরা, যে কোনো ভাইরাসের সংক্রমণ ক্ষমতা ও মারণ ক্ষমতা মূলত নির্ভর করে ভাইরাসের অ্যান্টিজেন বা প্রোটিনের উপর। ভাইরাসের প্রোটিনের প্রকৃতি ও আকৃতি আবার নির্ধারণ করে দেয় ভাইরাসটির জিনোম বা জিনগত বৈশিষ্ট্যের আকার প্রকার। আর ভাইরাসের জেনেটিক গঠনের সূক্ষ্ম পরিবর্তন এবং তার ফলে ভাইরাসের স্বভাব চরিত্রের বদলের যে ঘটনা, তাকে বলে মিউটেশন। এই মিউটেশনের ফলেই JN.1 ভাইরাস পরিবর্তিত হয়ে এতটা সংক্রামক হয়েছে। মিউটেশন কিভাবে এই JN.1 ভাইরাসকে এত বেশি সংক্রামক করে তুলেছে? বন্ধুরা, আমাদের শরীরের প্রতিরোধী যে সৈনিক, এক বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা, পূর্ববর্তী ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সুনির্দিষ্ট অ্যান্টিবডি গঠন করে। এই নির্দিষ্ট অ্যান্টিবডি কিন্তু নির্দিষ্ট আকৃতির ভাইরাল অ্যান্টিজেনকেই প্রশমিত ও নিষ্ক্রিয় করতে সক্ষম। অ্যান্টিবডির এই ধর্মকে আমরা বলি স্পেসিফিসিটি। কোভিডের 3টে ঢেউ, বিশ্বজোড়া বিভিন্ন ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি এবং বারংবার যে তৎকালীন যুগে যে বারংবার ইনফেকশন যেগুলো হলো, তার ফলে কি হলো, আমাদের জনগণের মধ্যে একটা হার্ড ইমিউনিটি অর্থাৎ সর্বজনীন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠল। কিন্তু JN.1 ভাইরাসের মিউটেশনের ফলে ভাইরাসের অ্যান্টিজেনগুলি
পূর্ববর্তী অ্যান্টিজেনের থেকে আকৃতি এবং প্রকৃতিতে এতটাই আলাদা যে আমাদের শরীরে কোভিডের বিরুদ্ধে ইতিমধ্যে মজুদ যে অ্যান্টিবডি নতুন অ্যান্টিজেনগুলোকে আর চিনে উঠতে পারছে না। সুতরাং ওই পুরনো অ্যান্টিবডি নতুন ভাইরাল অ্যান্টিজেনগুলিকে নিষ্ক্রিয় করতেও পারছে না। ফলে জেন ওয়ান ওমিক্রন অত্যন্ত সহজেই আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শরীরে থাবা বসাতে সক্ষম হচ্ছে। তাছাড়া ভাইরাসটির অত্যন্ত দ্রুত সংখ্যা বৃদ্ধি এবং অপেক্ষাকৃত কম সংখ্যক ভাইরাস পার্টিকেল দিয়েও কার্যকরী সংক্রমণ করার ক্ষমতা ইত্যাদির জন্য এই জেএন ওয়ান ওমিক্রন ভাইরাসটি এতটা সংক্রামক হয়ে উঠেছে। সংক্রমণ তো হলো, এবারে স্বাভাবিক প্রশ্ন আমাদের কাছে আসে যে এটা কি মৃত্যু ঘটাতে সক্ষম? আমরা যারা সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করি, আমাদের কাছে প্রশ্নটা কিন্তু আরও স্পেসিফিক যে কোভিডের পূর্ববর্তী ভাইরাল স্ট্রেনগুলোর সাপেক্ষে এর মারণ ক্ষমতা কি বেশি? আমি একটা ভালো খবর শোনাতে চলেছি। এই যে প্রশ্নের সোজাসাপটা উত্তর হলো না। এখনও পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী জেন ওয়ান ওমিক্রন ভাইরাস কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মৃদু উপসর্গ নিয়ে আত্মপ্রকাশ করেছে। যাদের ক্ষেত্রে ইতিমধ্যেই শারীরিক কোনো বড় ধরনের সমস্যা রয়েছে অথবা যাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে নেই, তাদের ক্ষেত্রে এই রোগটি একমাত্র মারাত্মক আকার ধারণ করতে পারে, ঠিক যেমন আর 5টা সংক্রামক ব্যাধি করে। তাহলে কেরল, উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্য থেকে যে মৃত্যুর খবর আসছে সেটা কেন? প্রথমত আগেই বলা হয়েছে যে কোনো ভাইরাস ঘটিত সংক্রমণই ক্ষেত্রবিশেষে প্রাণঘাতী হতে পারে, এমনকি ইনফ্লুয়েঞ্জা বা চিকেন পক্সের মতো আপাত সাধারণ অসুখও। বৃদ্ধাবস্থা অথবা পূর্বস্থিত অর্থাৎ প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ, লিভার ও কিডনির অসুখ, ক্যান্সার প্রভৃতি কারণে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সংক্রামক রোগের প্রকোপ বাড়বেই। এছাড়া আমরা বলেছি যে জেন ওয়ান ওমিক্রন ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে কোভিডের অন্যান্য স্ট্রেনগুলোর সংক্রমণ বন্ধ হয়ে গেছে। জেন ওয়ান ওমিক্রন ছাড়া এর আগে ডেল্টা, বিটা বিভিন্ন যে স্ট্রেনগুলো ছিল তারাও এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং তারা কিন্তু যারা নন ইমিউনাইজড, নন প্রোটেক্টেড অর্থাৎ জনসাধারণের সেই ক্ষুদ্র অংশ যাদের মধ্যে এখনও কোনো কারণে পূর্ববর্তী যে ভাইরাল স্ট্রেনগুলোর বিরুদ্ধে কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে প্রাণঘাতী সংক্রমণ করতে পারে এবং করছেও। তাহলে আমাদের কাছে খুব সঙ্গত একটা প্রশ্ন আসছে যে আগের ভ্যাকসিন কি একেবারেই কার্যকরী নয়? উত্তর হলো অবশ্যই কার্যকরী, অন্তত কিছুটা হলেও কার্যকরী। বন্ধুরা, পূর্ববর্তী সংক্রমণ কিংবা ভ্যাকসিনেশন আগের থেকে যে ভাইরাল স্ট্রেনগুলো ছিল সেখান থেকে কার্যকরী প্রতিরক্ষা দিচ্ছে, তাদের থেকে কার্যকরী প্রোটেকশন এখনও দিচ্ছে। প্রশ্ন হচ্ছে জেএন ওয়ান। তো জেএন ওয়ানের বিরুদ্ধেও কিন্তু এই ভ্যাকসিন কিছুটা হলেও প্রতিরক্ষা প্রদান করবে, অর্থাৎ যারা ভ্যাকসিনেটেড তারা অবশ্যই যারা ভ্যাকসিনেটেড নন তাদের থেকে কম সংখ্যায় এবং অনেক হ্রস্বতর তীব্রতায় আক্রান্ত হবেন, অর্থাৎ তাদের ইনফেকশন কম হবে। এখন একটা মাঝখানে খবর রটেছিল যে কোভিড ভ্যাকসিন নিলে কি হার্টের আর ফুসফুসের অসুখ হয়? বাংলায় একটা প্রবাদ আছে বন্ধুরা, সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর। ব্যাপারটা সেরকমই হয়েছে, কারণ আমাদের যে বর্তমান লাইফস্টাইল তাতে অপরিমিত মদ্যপান এবং ধূমপান, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস অর্থাৎ ফাস্ট ফুডের প্রতি অত্যন্ত আসক্তি, কোনো ধরনের কোনো এক্সারসাইজ বা শরীরচর্চা না করা, কোভিড বা সমধর্মী কিছু ভাইরাসে বারংবার আক্রান্ত হওয়া, যে কোনো ধরনের বায়ু দূষণ এবং আমাদের বর্তমান যে লাইফস্টাইল সেই অনুযায়ী পাহাড় প্রমাণ স্ট্রেস, এগুলো সব কিছুর জন্যই কিন্তু হৃৎপিণ্ড এবং ফুসফুসের অসুখ হতে পারে। সুতরাং সমস্ত দোষ
সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র কোভিড ভ্যাকসিনেশনের উপর চাপিয়ে দিলে কিন্তু হবে না। এবং এই সত্যটি বর্তমানে আইসিএমআর প্রতিষ্ঠা করেছে তাদের স্টাডির মাধ্যমে। তাহলে পরবর্তী প্রশ্ন হলো, কোভিডের কি তাহলে নতুন ঢেউ আসতে চলেছে? এখানে আবার একটা ভালো খবর দেব। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এখনই দেখা যাচ্ছে না। তো তাহলে স্বাস্থ্যকর্মী এবং সরকার কেন কোভিড প্রোটোকল আবার আনতে চাইছেন? বন্ধুরা, এটা আগেই বলেছি যে JN.1 ওমিক্রন স্ট্রেনটি এসেছে কোভিড ভাইরাসের উপর্যুপরি মিউটেশনের ফলে। এখন এই ভাইরাস যত বেশি মানুষকে সংক্রামিত করবে, এর মিউটেটেড হওয়ার ক্ষমতাও কিন্তু তত বেশি হবে। এবার যে কোনো ভাইরাসের দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে সংক্রামক ক্ষমতা অর্থাৎ সংক্রমণ করার ক্ষমতা, যাকে আমরা বলি ইনফেক্টিভিটি, এবং দ্বিতীয়টিকে আমরা বলি ভিরুলেন্স অর্থাৎ মারণ ক্ষমতা। এর পরবর্তী যে মিউটেশনগুলি হবে তার মধ্যে এমন কোনো মিউটেশন যদি হয় যার সংক্রমণ করার ক্ষমতার সাথে সাথে মারণ ক্ষমতাও খুব বেশি, তাহলে কিন্তু আবার আমরা সেই পুরনো অবস্থায় ফিরে যাব, অর্থাৎ হসপিটালাইজেশন, লকডাউন এবং মৃত্যু মিছিল। তাহলে করণীয় কি? ভাইরাসটিকে রূপ বদলানোর বেশি সুযোগ দেওয়া যাবে না। তাই সংক্রমণ প্রথমেই যতটা সম্ভব আমাদেরকে রুখতে হবে। তাহলে কি করতে হবে তার জন্য? সেই আগের পন্থা বন্ধুরা, কোভিড প্রোটোকল সঠিকভাবে মানতে হবে যতদিন না আবার অ্যাক্টিভ কেসের সংখ্যা স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অনেকের মনে হতে পারে যে কোভিড প্রোটোকলেই সবসময় মাস্ক পরা, একটু স্যানিটাইজার মেনটেন করা, এটা কি খুব একটা সম্ভব সব সময়? আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর যে উন্নত দেশের বেশিরভাগ জায়গাতেই কোভিড প্রোটোকল সহ বাকি সমস্ত স্বাস্থ্যবিধিকে সাধারণ ভদ্রতা ও সামাজিক দায়িত্ব বলে বিবেচনা করা হয়। আমরা যদি সঠিকভাবে সচেতনভাবে কোভিড প্রোটোকল মানি, তাহলে সংক্রমণ কম হবে, হসপিটালাইজেশন কম হবে, স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপটাও ততটাই কম পড়বে এবং সেক্ষেত্রে চিকিৎসার সঠিক গুণমান বজায় রাখা সম্ভব হবে। আপনারা ভাবুন, যদি আজকে একটা হাসপাতালে 100টি বেড আছে, সেখানে যদি 500 লোক ভর্তি হয়, স্বাভাবিকভাবেই প্রত্যেকে সেভাবে মনোযোগ দেওয়া যাবে না। কিন্তু যদি 100টা বেডের হাসপাতালে যদি লিমিটেড সংখ্যক ক্রিটিক্যাল পেশেন্ট ভর্তি হয়, তাহলে কিন্তু স্বাস্থ্যকর্মীরা সেই ক্রিটিক্যাল কেসগুলোকে অনেক সহজে ম্যানেজ করতে পারবেন। তো তাহলে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখা দরকার যে কোভিড প্রোটোকল কিন্তু শুধুমাত্র কোভিড নয়, অন্যান্য বহু বায়ুবাহিত এবং স্পর্শজনিত রোগ ছড়িয়ে পড়া থেকেও আমাদেরকে রক্ষা করে। পরিশেষে জানাই যে কোভিডের সঙ্গে আমাদের কিন্তু এখনও 3 থেকে 4 বছর কাটানো অলরেডি হয়ে গেছে, তাই তো? আমরা কিন্তু আগের মতো আর অন্ধভাবে এর সাথে লড়াই করছি না, আমরা লড়াইয়ের এখন পন্থা জানি। তাই আমার মতামত, মনের অন্দরমহল থেকে সমস্ত ভয় আর অযথা আতঙ্ক তাড়ান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ভরসা রাখুন, কোভিড সংক্রান্ত যে নাগরিক দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে মেনে চলুন এবং নিকটজনের কাছে সচেতনতার বার্তাগুলো পৌঁছে দিন। নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। বন্ধুরা, বঙ্কু ডাক্তারের পাঠশালায় আজকে আমাদের আলোচনার বিষয় ছিল JN.1 ওমিক্রন ভাইরাস। বঙ্কু ডাক্তারের কমিক্স সবাই পড়ুন এবং অন্যদের পড়ান। এখনও পর্যন্ত পত্রভারতী থেকে প্রকাশিত বঙ্কু ডাক্তার কমিক্সের সংখ্যা 3, বঙ্কু ডাক্তার জিন্দাবাদ, বঙ্কু ডাক্তার লাজবাব এবং বঙ্কু ডাক্তার বাজিমাত। এই চ্যানেলটিকে অর্থাৎ বঙ্কু ডাক্তারের পাঠশালাকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন।